বলার মতন এমন কিছু নেই, তবে আমরা ছোটোবেলায় দীর্ঘদিন আমরা একসঙ্গে কাটিয়েছি। আমাদের খুব ভালো বন্ধু ছিল, যদিও আমার থেকে বয়সে 2-3 বছরের বড়। আমরা একসঙ্গেই খেলাধুলা করতাম ছোটোবেলায়। রানাঘাট থেকেই তার উত্থান। পড়াশোনা রানাঘাট শহর রক্তলা ইউসুফ স্কুলে। তিনি যেমন ভোলেননি বাংলা চলচ্চিত্র নায়িকা সন্ধ্যা রায়কে, রাখি গুলজার যার ছোটবেলা কেটেছে নদিয়ার রানাঘাটে যে বাড়িতে তারা ভাড়া থাকতেন, সেই রক্তলা বাস স্ট্যান্ডের কাছে বাড়িটা আজও স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে। রানাঘাটবাসীর কাছে রাখি গুলজার নিজের মেয়ের মতো। তার অভিনয় ক্ষমতা দিয়ে প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের মন জুড়িয়ে দিচ্ছেন। সিনেমা দর্শকদের মনে দাগ কেটে গিয়েছে। কিছুদিন আগে তার অভিনীত বাংলা সিনেমা তার বহু স্মৃতির শহর রানাঘাটে চলছে তার অভিনয় দেখার জন্য মানুষ ভিড়ও করছেন। তার ছোটবেলা এবং রাখি গুলজারের ভাইয়ের সঙ্গে একসাথে পড়াশোনা, খেলাধুলা করা, সময় কাটানো। রাখি গুলজার বাড়ির দুটো বাড়ি আগে। রানাঘাটের বাসিন্দা রাখি গুলজারের কথা জানতেই ছোটবেলার স্মৃতি তুলে ধরলেন। রাখি গুলজারকে প্রশংসায় ভরিয়ে দিলেন। পাশাপাশি তার সঙ্গে খেলা এবং ইউসুফ স্কুলে পড়াশোনা করার রানাঘাটের আরেক বাসিন্দা খেলেছেন, সেই স্মৃতিও তুলে ধরে রাখি গুলজারের বাসিন্দা উচ্ছ্বসিত হয়ে বলেন, গর্ব হয়। তার মনে হয় এমন নায়িকা যেন আজও সবার মনে রয়েছেন। তার অভিনয় ভোলার নয়। বড় বড় নায়কের সঙ্গে দাপিয়ে অভিনয় করেছেন। হিন্দি, বাংলা, আঞ্চলিক সিনেমাতে তিনি অভিনয় করেছেন। তিনি আমাদের রাখি গুলজার। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ঘাটের দীর্ঘদিনের পুরনো বাসিন্দা, তারপর পাশেই রাখি মজুমদার যে গুলজার তিনি থাকতেন। তার ছোটোবেলা থেকে কীরকম আপনি তো দেখে এসেছেন, একটু যদি আমাদের। হ্যাঁ, অ্যাকচুয়ালি রাখিরা এখানে টেম্পোরারি ভাড়া থাকে। রথতলা এই করুণা বলে এক ভদ্রলোক ছিল, সে মানে ভাড়া দিয়েছিল ওদের। এবার ওই ভাড়াটা ওখানে থাকতে থাকতে এখানে একদিন এই মানে যেটা বাঘাসা বলে, বাঘাজা অতীন্দ্রনাথ চৌধুরী, সে এখানে এসেছিল শুটিং করতে বর্ণচোরা। বর্ণচোরা শুটিং করতে এসে ওই মানে আমাদের সন্ধ্যা রায়, আরও যারা সব আর্টিস্ট ছিল, অজয় বিশ্বাস, তারা ওই সন্ধ্যা ইয়েকে রাখিকে দেখে খুব ওদের পছন্দ। এবং রাখি ওই একদম সেই নীল চোখ, অত সুন্দর অবয়ব, অত সুন্দর দেখতে, সুশ্রী, সবাই ওকে একদম মানে অ্যাট্রাকটিভ, যে কোনো প্রকারের মেয়েটাকে নিয়ে সিনেমায় নেওয়া। তারপর আর রথতলায় আসে, ধ্রুব, অজয় সবাই আসে, এসে এখানে কথা হয়। অ্যাকচুয়ালি আমাদের যে রাখির যে বাবা মানে মজুমদার, শচীন মজুমদার, ওর মা ছিল হচ্ছে বাসন্তী মজুমদার। মাটা একটু খাটো ছিল, কিন্তু মানে শচীন মজুমদার খুব লম্বা চড়া মানুষ ছিল। এখানে আমাদের একটা শিববাবুর, এখানে সে কানাইবাবু, শিববাবু, সুরেন প্রামাণিক, এরা সবচেয়ে বড় বংশধর এখানে। তো ওদের এই পাট মিলে কাজ করত, পাট মিলে পাট দেখাশোনা করতে, পাট চিনত। এখানে কাজ করতে করতে ওর দুই ছেলে, শিবরঞ্জন মজুমদার এবং শঙ্কর মজুমদার। আপনার সঙ্গে বন্ধুত্ব ছিল? আমার সঙ্গে বন্ধুত্ব ছিল হচ্ছে শিবরঞ্জন মজুমদার। ওরা আমাদের সঙ্গে, আমার সঙ্গেই পড়তো। এবার আমরা সবাই স্কুলেই পড়তাম। তা এবার তারপরে ওই ওরা ওকে নাচর বান্দা এখান থেকে নিয়ে যায়, নিয়ে গিয়ে কলকাতায় থাকে। তারপরে ওই যে অজয় বিশ্বাস ওকে আর ঘাট ছাড়া করতে চায় না, ধরেই রাখে। পরে করতে গেলে অজয় বিশ্বাসের বিয়ে হয়। তারপরে বাঘিনী বই হয়, বাঘিনী বইয়ে ভালো মানে হিট হয়েছিল, তাতেও সন্ধ্যা রায় ছিল। এই এক এক করে আস্তে আস্তে ওর পথ চলা শুরু হয়। ওখান থেকে চলে যায় কলকাতা থেকে চলে যায় বম্বে গিয়ে বিভিন্ন আর্টিস্টদের ধরে একের পর এক একদম অমিতাভ বচ্চনের সঙ্গে বই করেছে। ঠিক আছে, রানাঘাটের গর্ব। এবং রাখি নিজে মুখে বলেছি, আমি রানাঘাটের মেয়ে,
এবং রানাঘাটের স্মৃতি ও ইয়ে করেছে এবং স্কুলেও পড়েছে। এটা একটা ভূমি শিল্পী হিসেবে যে বলছে, স্বীকার করছে, এটা কতক্ষণে আপনার ভালো লাগছে? দারুণ লাগছে। মানে ও যে বলে না যে আমি কলকাতার মেয়ে, এটা আমাদের কাছে ভীষণ, এটা খুব ভালো লাগে। এটা ভীষণভাবে আমরা আপ্লুত। এবং আপনি তো ছোটোবেলা থেকেই ওকে দেখেছেন, ইয়ে করেছেন, কথা বলেছেন। হ্যাঁ, ভীষণভাবে আমাদের ভাই বোনে আমাদের চেনে। আমরা একবার ওই ইয়ে করবো বলে ঠিক করেছিলাম, তো মেহতা বিল্ডিংয়ে থাকতো। ওই আমাদের রানাঘাটে একটা শিল্প বাণিজ্য মেলা করবো বলে করেছিলাম। ওখানে রাখির সঙ্গে ল্যান্ড করে কথা বলেছি। তো বললো যে তোমাদের বায়োডাটা দাও, তোমরা আমি কীভাবে করবো আর কী আছে সব জিনিসগুলো দেখো। কারণ আমি মেহতা বিল্ডিংয়ে এখন ডিএসপিতেই থাকি, মন্দির কাছে থাকি, এখান থেকে তোমাকে আমি চলে যাবো। এগুলো আপনার নাম? আস্তে আস্তে আমার নাম মদন দাস। আপনি তো মদন দাস বলে তো চিনবেই রাখি গুলজার। এবং সব থেকে বড় কথা, রাখি যে স্মৃতি মানে যখন বিচার ইয়ে করছে, সেটা তো রানাঘাটের নামটা হয়েছে, এটা তো সবাই করে না। আমি খুব খুশি, মানে এবং আপ্লুত যে ও রানাঘাটটাকে ভুলে যায়নি। কখনো সকালে বিভিন্ন সময় বলে আমরা রানাঘাটের বাড়ি। এবং রানাঘাটের সিনেমাটা চলছে, ও রিসেন্ট যে সিনেমাটা করলো সেটাও চলছে, সেটা এবং ভিড়ও হচ্ছে। খুব ভালো গুণী মহিলা। নিখোঁজ ছাত্রী অবশেষে তো রাত্রিবেলায় বাড়ি ফিরেছেন এবং সেক্ষেত্রে অভিভাবকদের প্রতিক্রিয়া আনতে গিয়ে তারা বলছেন যে স্কুল প্রেমিসিস থেকে যেহেতু হয়েছে, কিছুটা হলেও দায় এড়াতে পারেন না বিদ্যালয় কর্তৃপক্ষ। আর দ্বিতীয়ত হচ্ছে বলছেন দ্বিতীয় গেটটা কেন খোলা রাখা হয় যদি সেই পরিকাঠামোই না থাকে, গেট রক্ষী না থাকে, এরকমই নানান প্রশ্ন তুলছেন। কি বলবেন? প্রথম কথা বলি, দুটি বাচ্চা নিখোঁজ হয়, স্কুল প্রেমিসেস থেকেই তারা বেরিয়ে যায়। কিন্তু সময়টা আমি বলতে চাই যে তারা 10টা 18 মিনিটে স্কুলে ঢোকে এবং 10টা 26 মিনিটে স্কুল ক্যাম্পাস থেকে তারা বেরিয়ে যায়। 10টা 26 মিনিট কিন্তু স্কুল আওয়ার নয়, স্কুল আওয়ার হচ্ছে 10টা 40 থেকে 4:30। 10টা 40 থেকে যখন আমাদের প্রেয়ার হয়, অ্যাটেন্ডেন্স হয়, সেই থেকে বাচ্চারা আমাদের দায়িত্বের মধ্যে থাকে। কোনো কোনো অভিভাবক দেখা যাচ্ছেন যে 10টাও বাজেনি, বাচ্চাকে স্কুলে দিয়ে চলে যাচ্ছেন। কেউ থাকেন না সেই সময় স্কুলে, তারা তাদের সুবিধা মতো সময়ে বাচ্চাকে স্কুল ক্যাম্পাসে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। এবং 2300 বাচ্চা ঢুকবে, তারা সাইকেল নিয়ে ঢোকে। 500-700 মেয়ে আছে যারা সাইকেল নিয়ে ঢুকবে। একটা গেটে এটা পসিবল নয়, ফলে আমাদের দুটো গেটই খোলা রাখতে হয়। একটা গেট দিয়ে যারা হেঁটে ঢুকছে তারা ঢোকে, একটা গেট দিয়ে যারা সাইকেল ঢুকছে সেই সাইকেল গ্যারেজের পাশের গেটটি খোলা থাকে, তারা সাইকেল নিয়ে ঢোকে। সুতরাং দুটো গেট কেন খোলা হয়, স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব। স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব 10টা 40 to 4:30। এবার রক্ষীর ব্যাপারে বলুন। হ্যাঁ, রক্ষীর ব্যাপারে বলি, সরকার থেকে কোনোভাবেই কোনো গেটম্যান এত বড় স্কুলে নির্ধারিত নেই। একদম অনারারি সার্ভিস। এবং আমি বলবো এমএলএ স্যারই তাকে পাঠিয়েছেন। আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি যে সরকারিভাবে তো আমরা প্রচুর টাকা দিয়ে রাখতে পারি না কাউকে গেটম্যান হিসাবে, সে ক্ষমতাও আমাদের নেই। অনারারি সার্ভিস তিনি দেন। একটা গেট, একটা মানুষের পক্ষে দুটো গেট মেনটেন করা সম্ভব নয়। তিনি একটা গেট দেখেন এবং বাচ্চা সেই গেট দিয়ে বেরোনোর চেষ্টা করাতে তাকে তিনি বাধাও দেন। তারপরেও বাচ্চা সাইকেল গ্যারেজের গেট ব্যবহার করে 10টা 26 মিনিটে স্কুল থেকে বেরিয়ে যায়। তো এক্ষেত্রে কি বলবেন, এই যে দুটো নাবালিকা ছাত্রী, তাদের ক্ষেত্রে এটা সামাজিক অবক্ষয় নাকি কি বলবেন, কিভাবে দেখছেন ছাত্রীদের? সামাজিক অবক্ষয় তো আছেই, আমি বলবো কিছু ক্ষেত্রে অভিভাবকদের নেগলিজেন্সিও আছে। কারণ আমরা যখন অভিভাবকদের কল করি তারা সঙ্গে সঙ্গেই ছুটে আসেন। বাচ্চার ব্যাগে মোবাইল, বাচ্চার ব্যাগে জামা কাপড়, মেকআপের সাজগোজ সবই বাচ্চারা দেখেছে, তারা আমাদের রিপোর্ট করে এবং জানা যায় সেটা সত্যি। তাহলে বাচ্চা বাড়ি থেকে বেরিয়ে আসছে, সে জামা কাপড় নিয়ে আসছে, সে মেকআপ কিট নিয়ে আসছে, বাড়ির থেকে 2000 টাকা নিয়ে এসছেন। গার্জেন ওয়াকিবহাল নয় সেই সম্পর্কে। যখন তাদের বলা হচ্ছে যে বাচ্চা মোবাইল স্কুলে সম্পূর্ণ রেস্ট্রিক্টেড, বিজ্ঞপ্তি জারি করে আমরা রেস্ট্রিক্টেড করেছি, তারপরও বাচ্চা মোবাইল আনে কী করে? তারা স্বীকারও করেননি যে তাদের বাড়ির মোবাইল সেটা। কিন্তু পরবর্তীকালে আমার সঙ্গে আইসি স্যারের কথা হয়, মোবাইলটি কিন্তু বাড়িরই মোবাইল এবং বাচ্চা নিয়ে চলে। আরেকটা বিষয় হচ্ছে, আত্মীয় বাড়ি যদি যেতেই হতো একান্তই বাচ্চা দুটো, তাহলে নয়তো সহজ পথে শান্তিপুর থেকে ট্রেনে উঠেই তো সোদপুরে যাওয়া যেত। এই যে এত জলপথ ঘুরে পেছন দিক দিয়ে কত রকম বাস চেঞ্জ করে, এগুলো ওদের ক্ষেত্রে সম্ভব? যারা নাকি অভিভাবক ছাড়া স্কুলে নাকি কোনো বাচ্চা আসতেই পারতো না। হ্যাঁ, অভিভাবকদের বক্তব্য হচ্ছে তারা প্রচণ্ড কড়া শাসনে রাখেন, তারা দিয়ে যান, তারা নিয়ে যান। কিন্তু আইসি স্যারের সঙ্গে আমার কথা হয়েছে পরিষ্কার যে বাচ্চা এখান থেকে কালনাঘাট যায়,
সেখান থেকে তারা হাওড়া চলে যায়, হাওড়া থেকে তারা বাসে করে সোদপুর আসে। এতটা পথ একটা 6-এর বাচ্চা অতিক্রম করে কি করে আমার জানা নেই। সাথে দলের নিশ্চয়ই কেউ ছিল বা সেটা এখনো অবধি কেউ ছিল, মানে টিল নাও আমি থানা থেকেই ফিরছি, এখনো অবধি কেউ ছিল এটা প্রমাণিত হয়নি, বা কেউ ধরাও করেননি, বা এরকম কেউ কারোর অস্তিত্ব কিন্তু আইসি স্যার খুঁজে পায়নি। ব্যক্তিগতভাবে ওনার সাথে আমি কথা বলে এলাম সমস্ত ইনফরমেশন নিয়ে, কিন্তু কোথাও ওদের অন্য কেউ প্ররোচনা দিয়ে নিয়ে গেছে এরকম কিন্তু কোনো কথা উনি আমাকে জানাননি। কিন্তু বাস্তবে কি এদের দুজনের পক্ষে এত রাস্তা এতভাবে গুছিয়ে এই জিনিস উপকরণগুলি বা নিয়ে যাওয়ার কারণ কি, সেগুলোর পেছনে নিশ্চয়ই কোনো কারণ থাকতেই পারে। দেখুন, প্রশাসন ইনভেস্টিগেশন করে যেটা বার করতে পারেনি, কারণ আমি আইসি স্যারের সঙ্গে নিজেই কথা বলে এলাম, প্রশাসনিক তরফ থেকে আমাদের জানানো হয়েছে যে বাচ্চাদের সমস্ত রকম ইনভেস্টিগেশন তারা করেছেন। এমনকি পরিবার থেকে কমপ্লেনই হয়নি, ইনভেস্টিগেশন হবে কিভাবে, কমপ্লেনও হয়নি, কারণ না, তারা- নিখোঁজ ডায়েরিটা হয়েছিল। হ্যাঁ, নিখোঁজ ডায়েরিটা হয়েছিল এবং আমি জিজ্ঞেসও করেছি ওনাকে, উনি বললেন না, কেউ যে আছে সঙ্গে, কেউ যে ওদের নিয়ে গেছে এরকম কোনো তথ্য ওনারা ইনভেস্টিগেশন করে এখনো অবধি পাননি। আপনার নাম, পরিচয়? আমার নাম তপতী দাস মুখার্জি, আমি রাধারানী নারী শিক্ষা মন্দিরে টিচার ইনচার্জ। নিখোঁজ ছাত্রী অবশেষত রাত্রিবেলায় বাড়ি ফিরেছেন এবং সেক্ষেত্রে অভিভাবকদের প্রতিক্রিয়া আনতে গিয়ে তারা বলছেন যে স্কুল প্রিমিসিস থেকে যেহেতু হয়েছে কিছুটা হলেও দায় এড়াতে পারেন না বিদ্যালয় কর্তৃপক্ষ। আর দ্বিতীয়ত হচ্ছে বলছেন দ্বিতীয় গেটটা কেন খোলা রাখা হয় যদি সেই পরিকাঠামোই না থাকে, গেট রক্ষী না থাকে, এরকমই নানান প্রশ্ন তুলছেন। কি বলবেন? প্রথম কথা বলি, দুটি বাচ্চা নিখোঁজ হয়, স্কুল প্রেমিসেস থেকেই তারা বেরিয়ে যায়, কিন্তু সময়টা আমি বলতে চাই যে তারা 10:18 স্কুলে ঢোকে এবং 10:26 স্কুল ক্যাম্পাস থেকে তারা বেরিয়ে যায়। 10:26 কিন্তু স্কুল আওয়ার নয়, স্কুল আওয়ার হচ্ছে 10:40 থেকে 4:30। 10:40 থেকে যখন আমাদের প্রেয়ার হয়, অ্যাটেন্ডেন্স হয়, সেই থেকে বাচ্চারা আমাদের দায়িত্বের মধ্যে থাকে। কোনো কোনো অভিভাবক দেখা যাচ্ছেন যে 10টাও বাজেনি বাচ্চাকে স্কুলে দিয়ে চলে যাচ্ছেন, কেউ থাকেন না সেই সময় স্কুলে, তারা তাদের সুবিধা মতো সময়ে বাচ্চাকে স্কুল ক্যাম্পাসে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন এবং 2300 বাচ্চা ঢুকবে, তারা সাইকেল নিয়ে ঢোকে, 500-700 মেয়ে আছে যারা সাইকেল নিয়ে ঢুকবে, একটা গেটে এটা পসিবল নয়, ফলে আমাদের দুটো গেটই খোলা রাখতে হয়। একটা গেট দিয়ে যারা হেঁটে ঢুকছে তারা ঢোকে, একটা গেট দিয়ে যারা সাইকেল ঢুকছে সেই সাইকেল গ্যারেজের পাশের গেটটি খোলা থাকে, তারা সাইকেল নিয়ে ঢোকে। তার সুতরাং দুটো গেট কেন খোলা হয় বা স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব, 10:40 to 4:30। এবার রক্ষীর ব্যাপারে বলুন। হ্যাঁ, রক্ষীর ব্যাপারে বলি, সরকার থেকে কোনোভাবেই কোনো গেটম্যান এত বড় স্কুলে নির্ধারিত নেই, একদম অনারারি সার্ভিস। এবং আমি বলবো এমএলএ স্যারই তাকে পাঠিয়েছেন। আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি যে সরকারিভাবে তো আমরা প্রচুর টাকা দিয়ে রাখতে পারি না কাউকে গেটম্যান হিসাবে, সে ক্ষমতাও আমাদের নেই। অনারারি সার্ভিস তিনি দেন, একটা গেট, একটা মানুষের পক্ষে দুটো গেট মেনটেন করা সম্ভব নয়, তিনি একটা গেট দেখেন এবং বাচ্চা সেই গেট দিয়ে বেরোনোর চেষ্টা করাতে তাকে তিনি বাধাও দেন, তারপরেও বাচ্চা সাইকেল গ্যারেজের গেট ব্যবহার করে 10:26 স্কুল থেকে বেরিয়ে যায়। তো এক্ষেত্রে কি বলবেন, এই যে দুটো নাবালিকা ছাত্রী, তাদের ক্ষেত্রে এটা সামাজিক অবক্ষয় নাকি কি বলবেন, কিভাবে দেখছেন ছাত্রীদের? সামাজিক অবক্ষয় তো আছেই, আমি বলবো কিছু ক্ষেত্রে অভিভাবকদের নেগলিজেন্সিও আছে, কারণ আমরা যখন অভিভাবকদের কল করি তারা সঙ্গে সঙ্গেই ছুটে আসেন। বাচ্চার ব্যাগে মোবাইল, বাচ্চার ব্যাগে জামা কাপড়, মেকআপের সাজগোজ সবই বাচ্চারা দেখেছে, তারা আমাদের রিপোর্ট করে এবং জানা যায় সেটা সত্যি। তাহলে বাচ্চা বাড়ি থেকে বেরিয়ে আসছে, সে জামা কাপড় নিয়ে আসছে, সে মেকআপ কিট নিয়ে আসছে, বাড়ির থেকে 2000 টাকা নিয়ে এসছেন, গার্জেন ওয়াকিবহাল নয় সেই সম্পর্কে। যখন তাদের বলা হচ্ছে যে বাচ্চা মোবাইল স্কুলে সম্পূর্ণ রেস্ট্রিক্টেড, বিজ্ঞপ্তি জারি করে আমরা রেস্ট্রিক্টেড করেছি, তারপরেও বাচ্চা মোবাইল আনে কি করে? তারা স্বীকারও করেননি যে তাদের বাড়ির মোবাইল সেটা, কিন্তু পরবর্তীকালে আমার সঙ্গে আইসি স্যারের কথা হয়, মোবাইলটি কিন্তু বাড়িরই মোবাইল এবং বাচ্চা নিয়ে চলে। আরেকটা বিষয় হচ্ছে আত্মীয় বাড়ি যদি যেতেই হতো একান্তই বাচ্চা দুটো, তাহলে নয়তো সহজ পথে শান্তিপুর থেকে ট্রেনে উঠেই তো সোদপুরে যাওয়া যেত। এই যে এত জলপথ ঘুরে পেছন দিক দিয়ে কত রকম বাস চেঞ্জ করে, এগুলো ওদের ক্ষেত্রে সম্ভব যারা নাকি অভিভাবক ছাড়া স্কুলে নাকি কোনো বাচ্চা আসতেই পারতো না? হ্যাঁ, অভিভাবকদের বক্তব্য হচ্ছে তারা প্রচণ্ড কড়া শাসনে রাখেন, তারা দিয়ে যান, তারা নিয়ে যান, কিন্তু আইসি স্যারের সঙ্গে আমার কথা হয়েছে পরিষ্কার যে বাচ্চা এখান থেকে কালনাঘাট যায়, সেখান থেকে তারা হাওড়া চলে যায়, হাওড়া থেকে তারা বাসে করে সোদপুর আসে। এতটা পথ একটা 6-এর বাচ্চা অতিক্রম করে কি করে আমার জানা নেই।
হাতে তলে তলে নিশ্চয়ই কেউ ছিল বা সেটা এখনো অবধি কেউ ছিল, মানে টিল নাও আমি থানা থেকেই ফিরছি, এখনো অবধি কেউ ছিল এটা প্রমাণিত হয়নি, বা কেউ ধরাও করেননি, বা এরকম কেউ কারোর অস্তিত্ব কিন্তু আইসি স্যার খুঁজে পাননি। ব্যক্তিগতভাবে ওনার সাথে আমি কথা বলে এলাম সমস্ত ইনফরমেশন নিয়ে, কিন্তু কোথাও ওদের অন্য কেউ প্ররোচনা দিয়ে নিয়ে গেছে এরকম কিন্তু কোনো কথা উনি আমাকে জানাননি। কিন্তু বাস্তবে কি এদের দুজনের পক্ষে এত রাস্তা এতভাবে গুছিয়ে এই জিনিস উপকরণগুলি বা নিয়ে যাওয়ার কারণ কি, সেগুলোর পেছনে নিশ্চয়ই কোনো কারণ থাকতেই পারে। দেখুন, প্রশাসন ইনভেস্টিগেশন করে যেটা বার করতে পারেনি, কারণ আমি আইসি স্যারের সঙ্গে নিজেই কথা বলে এলাম, প্রশাসনিক তরফ থেকে আমাদের জানানো হয়েছে যে বাচ্চাদের সমস্ত রকম ইনভেস্টিগেশন তারা করেছেন। এমনকি পরিবার থেকে কমপ্লেনই হয়নি, ইনভেস্টিগেশন হবে কিভাবে, কমপ্লেনও হয়নি, কারণ তারা- নিখোঁজ ডায়েরিটা হয়েছিল। হ্যাঁ, নিখোঁজ ডায়েরিটা হয়েছিল এবং আমি জিজ্ঞেসও করেছি ওনাকে, উনি বললেন না, কেউ যে আছে সঙ্গে, কেউ যে ওদের নিয়ে গেছে এরকম কোনো তথ্য ওনারা ইনভেস্টিগেশন করে এখনো অবধি পাননি। আপনার নাম, পরিচয়? আমার নাম তপতী দাস মুখার্জি, আমি রাধারানী নারী শিক্ষা মন্দিরে। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। দীর্ঘদিনের পুরনো আপনার বাসিন্দা, তারপর আপনার পাশেই রাখি মজুমদার যে গুলজার, তিনি থাকতেন। তার ছোটোবেলা থেকে কীরকম আপনি তো দেখে এসেছেন, একটু যদি আমাদের বলেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি রাখিরা এখানে টেম্পোরারি ভাড়া থাকে। রাততলা এই করুণা বলে এক ভদ্রলোক ছিল, সে মানে ভাড়া দিয়েছিল ওদের। এবার ওই ভাড়াটা থাকতে থাকতে এখানে একদিন এই মানে যেটা বাগাসা বলে, বাগাসা অতীন্দ্রনাথ চৌধুরী, সে এখানে এসেছিল শুটিং করতে বর্ণচোরা। বর্ণচোরা শুটিং করতে এসে ওই মানে আমাদের সন্ধ্যা রায়, আরও যারা সব আর্টিস্ট ছিল, অজয় বিশ্বাস, তারা ওই সন্ধ্যা ইয়েকে রাখিকে দেখে খুব ওদের পছন্দ করে। এবং রাখি ওই একদম নীল চোখ, অত সুন্দর অবয়ব, অত সুন্দর দেখতে, সুশ্রী, সবাই ওকে একদম মানে অ্যাট্রাকটিভ, যে কোনো প্রকারে মেয়েটাকে নিয়ে সিনেমায় নেওয়া। তারপর আর রথতলায় আসে, ধ্রুব, অজয় সবাই আসে, এসে এখানে কথা হয়। অ্যাকচুয়ালি আমাদের যে রাখির যে বাবা মানে মজুমদার, সচিন মজুমদার, ওর মা ছিল হচ্ছে বাসন্তী মজুমদার। মাটা একটা খাটো ছিল, মানে সচিন মজুমদার খুব লম্বা চড়া মানুষ ছিল। এখানে আমাদের একটা শিববাবুর, এখানে সে মানে শিববাবু, সুরেন্দ্র প্রামাণিক, এরা হচ্ছে সবথেকে বড় বংশধর এখানে। তো ওদের পাট মিলে কাজ করে, পাট মিলে পাট দেখাশোনা করতো, পাট কিনতো।
এখানে কাজ করতে করতে ওর দুই ছেলে, শিবরঞ্জন মজুমদার এবং শঙ্কর মজুমদার। আপনার সঙ্গে বন্ধুত্ব ছিল? আমার সঙ্গে বন্ধুত্ব ছিল হচ্ছে শিবরঞ্জন মজুমদার। ওরা আমাদের সঙ্গে আমার সঙ্গে পড়তো। এবার আমরা সবাই স্কুলেই পড়তাম। তা এবার তারপরে ওরা ওকে নাচরবান্ধা এখান থেকে নিয়ে গিয়ে কলকাতায় থাকে। তারপরে ওই যে অজয় বিশ্বাস ওকে আর ছাড়া করতে চায় না, ধরেই রাখে। পরবর্তীকালে অজয় বিশ্বাসের বিয়ে হয়, তবে বাঘিনী বই হয়। বাঘিনী বইয়ে ভালো হিট হয়েছিল, তাতেও সন্ধ্যা রায় ছিল। এই এক এক করে আস্তে আস্তে ওর পথ চলা শুরু হয়। ওখান থেকে চলে যায় কলকাতা থেকে চলে যায় বম্বে গিয়ে বিভিন্ন আর্টিস্টদের ধরে একের পর একদম অমিতাভ বচ্চনের সঙ্গে বই করেছে, ঠিক আছে। কিন্তু রানাঘাটের গর্ব, এবং রাখি নিজে মুখে বলেছে আমি রানাঘাটের মেয়ে এবং রানাঘাটের স্মৃতি ও করেছে এবং স্কুলেও পড়েছে। এটা একটা গুণী শিল্পী হিসেবে যে বলছে, স্বীকার করছে, এটা কতক্ষণে আপনার ভালো লাগছে? দারুণ লাগছে। মানে ও যে বলে না যে আমি কলকাতার মেয়ে, এইটা আমাদের কাছে ভীষণ, এটা খুব ভালো লাগে। এটা ভীষণভাবে আমরা আপ্লুত। এবং আপনি তো ছোটবেলা থেকেই ওকে দেখেছেন, করেছেন, কথা বলেছেন। ভীষণভাবে আমাদের বাই নিয়ে আমাদের ছেলে একবার ওই করবো বলে ঠিক করেছে, তো মেয়ে থাকতো। ওই আমাদের রানাঘাটে একটা শিল্প বাণিজ্য মেলা করবো বলে ঠিক করেছিলাম। তখন আমি রাখির সঙ্গে ল্যান্ডফোনে কথা বলেছিলাম। তো বললো যে তোমাদের বায়োডাটা দাও, তোমরা কীভাবে করবা, কী আছে সব জিনিসগুলো দেখো, তাহলে তোমার আমি মেহতা বিল্ডিংয়ে এখন বিল্ডিংয়ে থাকি, কিন্তু মন্দির কাছে থাকি, এখান থেকে তোমাকে আমি করবো। এই হলো আপনার নাম? আস্তে আস্তে আমার নাম মদন দাস। আপনি তো মদন দাস বলে তো চিনবেই রাখি গুলজার। এবং সব থেকে বড় কথা, রাখি যে স্মৃতি, মানে যখন সে বিচার করছে, সেটা তো রানাঘাটের নামটা রয়েছে, এটা তো সবাই করে না। আমি খুব খুশি, মানে যে রানাঘাটটাকে ভুলে যায়নি। কখনো সকলে বিভিন্ন বলে আমরা রানাঘাটের বাড়ি। এবং রানাঘাটের সিনেমাটা চলছে, ওর রিসেন্ট যে সিনেমাটা করলো সেটাও চলছে, সেটা এবং ভিড়ও হচ্ছে। খুব ভালো গুণী যার নামটাই একটা অন্যরকম। এই রানাঘাট স্কুলে পড়াশুনো করেছেন, আপনি তার সঙ্গে খেলাধুলো করেছেন, কি বলবেন? বলার মতন এমন কিছু নেই, তবে আমরা ছোটোবেলায় দীর্ঘদিন আমরা একসঙ্গে কাটিয়েছি। আমাদের খুব ভালো বন্ধু ছিল, যদিও আমার থেকে বয়সে 2-3 বছরের বড়। আমরা একসঙ্গে খেলাধুলা করতাম ছোটোবেলায়। ওরা খুব পরিবারের মেয়ে ছিল রাখি, কারণ সেই সময় ওর বাবা একটা পাটের আড়তে মুহুরির কাজ। কি নাম ওর বাবা? সচিন। ওরা 2 ভাই 1 বোন। বড় ভাইয়ের 2 ভাই সব থেকে ছোট। বড় ভাইয়ের নাম হচ্ছে ওরা তো আপনার এখানে থাকে না? ওরা রাখি এসে নিয়ে যাওয়ার কিছুদিন পরে রাখি তখন মোটামুটি ওরা এস্টাবলিশ হয়ে যায়, তখন ওটা দিল্লিতেই রাখে। আচ্ছা, কে নিয়ে যায় রাখিকে? আচ্ছা, সন্ধ্যাবেলায় এখানে আমার করণীয় রানাঘাট ফরেস্টের ওখানে সেই শুটিংয়ে রাখির সঙ্গে সন্ধ্যাবেলায় খেতে খুব ভালো হয়েছে। তারপরে রাখির সঙ্গে কথা হচ্ছে, এত বড় একটা গুণী শিল্পী এবং আপনি তার সঙ্গে খেলাধুলো করেছেন, কীরকম লাগে অনুভূতিটা? ভালোই লাগে, কারণ যে এখন অনেক উপরে উঠে গেছে, তাদের সঙ্গে যোগাযোগ নেই বললে ভুল হয়। ওখানে যাওয়ার কিছুদিন পরেও কথাবার্তা হয়েছে, ভাই রানাঘাটে আসবে, দেখাশোনা খুব কমই আসে তো রানাঘাটে, খুবই কম আসে। এবং ও কি নিয়ে আপনাদের সঙ্গে খেলতো?
কিন্তু সেই বাচ্চাদের খেলা যেটা বলেন টল খেলা, কাকু খেলা, ডান্ডাগুলি খেলা, এগুলো খেলত, তাস খেলা, এগুলো খেলত। এইগুলো। আচ্ছা আচ্ছা। তখন তো আমরা খুবই আর ছোট। পয়সা নিয়ে কি আপনি বলছিলেন? পয়সানে বলতে এটা কতদিন আগের ঘটনা, তো আমার তো অত সাল মনে নেই। ওই যেই সময় নয়া পয়সা চালু হয় সেই সালে তখন আমরা খুবই ছোট, আমাদের এইসব সম্বন্ধে কোনো ধ্যান ধারণাই তখন ছিল না। তা একজন বলছে যে এটা চলবে, পয়সা পুরোনো পয়সা চলবে, আবার একজন বলতে চলবে না। এই নিয়ে আমাদের মধ্যে চলবে খেলাধুলি হলো। তারপরে এক মুদিখানা দোকানে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম যে কাকা এই পয়সা চলবে কিনা, তখন উনি বললেন হ্যাঁ ওটাও চলবে, এটাও চলবে। সেই স্মৃতি মনে রয়েছে। আর এই স্কুলে তো পড়াশোনা করতো, কত দূর অব্দি পড়াশোনা করেছে? কী নাম আপনার? রানাঘাট ইউসুফ গার্লস স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন এবং সেখানে রাখি গুলজার পড়াশোনা করেছে। আপনিও রানাঘাটের মেয়ে। একটা খ্যাতি পৌঁছে গিয়েছিল রাখি গুলজার, এখনও খ্যাতিতে রয়েছে এবং রিসেন্ট খুব ভালো একটা সিনেমাও করেছে। কতক্ষণে গর্ব অনুভব করে? আমি নিজেও রানাঘাটের মেয়ে এবং ইউসুফ গার্লস ততদিন আমি আমার কাজে যুক্ত ছিলাম। বিভিন্ন কর্নার থেকে উদ্যোগীরা এবং আমাদের কমিটি স্কুলের যারা আছে তাদের কাছে বহু খ্যাতি সম্পন্ন এই নামটা আমি শুনেছি। ভীষণ ভালো লেগেছে, ভীষণ গর্ব করেছে যে মানে খ্যাতির উচ্চতার শিখরে পৌঁছে নিজে ভুলেননি সেই একটা স্কুলকে যেখানে উনি পড়েছেন, সেই ছোট শহরটাকে যেখানে উনি মানুষ হয়েছেন। এবং আজও তার এই শহর স্কুল তার অবদানের জন্য খুব গর্ববোধ করে এবং আমিও খুব গর্ববোধ করি যে ওনারই রানাঘাটে আমি জন্মেছি, এই শহরটাতে, যে শহর রাখি গুলজারকে উপহার দিয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়। আপনার নাম? ওরা খুব গরিব ঘরের মেয়ে ছিল রাখি, কারণ সেই সময় ওর বাবা একটা পাটের আড়তে মুহুরির কাজ করতেন। কি নাম ওর বাবা? শচীন মজুমদার। আচ্ছা। ওর বাবার নাম শচীন মজুমদার। ওরা দুই ভাই এক বোন। বড় ভাইয়ের দুই ভাই ওর থেকে ছোট। বড় ভাইয়ের নাম হচ্ছে শিবু আর ছোট ভাইয়ের নাম হচ্ছে শঙ্কর। আচ্ছা, ওরা তো এখন আর এখানে থাকে না? না না, ওরা রাখিকে নিয়ে যাওয়ার কিছুদিন পরে রাখি যখন মোটামুটি ওখানে এস্টাবলিশ হয়ে যায় তখন ওর টোটাল ফ্যামিলিকেই রাখি। আচ্ছা, কে নিয়ে যায় রাখিকে? সন্ধ্যারায়। আচ্ছা, সন্ধ্যারায় এখানে কি একটা শুটিং নিয়েছিলেন, আমার অতটা স্মরণ নেই কোন ছবি, রানাঘাট ফরেস্টের ওখানে। সেই শুটিংয়ে রাখির সঙ্গে সন্ধ্যারায় দেখা হয়। ওকে দেখতে একটু ভালোই ছিল বলা যেতে পারে। তারপরে রাখির সঙ্গে কথাবার্তা বলে ও বাড়িতে আসেন, এসে ওর বাবা মায়ের সঙ্গে কথাবার্তা বলে তখন নিয়ে যান। এই এত বড় একটা গুণী শিল্পী এবং আপনিও তার সঙ্গে খেলাধুলো করেছেন, কীরকম লাগে অনুভূতিটা? ভালোই লাগে, কারণ হচ্ছে ও এখন অনেক উপরে উঠে গেছে। আমাদের সঙ্গে যোগাযোগ নেই বললে ভুল হয়। ওখানে যাওয়ার কিছুদিন পরেও কথাবার্তা হয়েছে বা রানাঘাটে আসলে দেখাশোনা হয়েছে। খুব কমই আসে তো কম, খুব কম। রানাঘাটে খুবই কম আসে। এবং ও কি নিয়ে আপনাদের সঙ্গে খেলতো? তখন তো সেই বাচ্চাদের খেলা যেটা বলেন টল খেলা, কাকু খেলা, ডান্ডাগুলি খেলা, এগুলো খেলতো। তাস খেলা, এগুলো খেলতো। এগুলো। আচ্ছা আচ্ছা। তখন তো আমরা খুবই আর ছোট। পয়সা নিয়ে কি আপনি বলছিলেন? পয়সা নিয়ে বলতে এটা কতদিন আগের ঘটনা, তো আমার তো অত সাল মনে নেই। ওই যেই সময় নয়া পয়সা চালু হয় সেই সালে তখন আমরা খুবই ছোট, আমাদের এইসব সম্বন্ধে কোনো ধ্যান ধারণাই তখন ছিল না। তা একজন বলছে যে এটা চলবে, পয়সা পুরোনো পয়সা চলবে,
আবার একজন বলতে চলবে না। এই নিয়ে আমাদের মধ্যে একটু বেড ধরাধরি হলো। তারপরে এক মুদিখানা দোকানে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম যে কাকা এই পয়সা চলবে কিনা। তখন উনি বললেন যে হ্যাঁ ওটাও চলবে, এটাও চলবে। সেই স্মৃতি মনে রয়েছে। সেইটাই আমাদের। আর এই স্কুলে তো পড়াশোনা করতো। কতদূর অবধি পড়াশোনা করেছে? অত জানেন না। কি নাম আপনার? কমল।